স্যার, পুলিশের নোটিশ পেয়েও থানায় হাজিরা দিলেন না অনুব্রত, এবং আবার নোটিশ পাঠানো হলো অনুব্রত মণ্ডলকে। এই পুরো বিষয়টা নিয়ে আপনি কিভাবে দেখছেন এবং এর শেষটা কি আপনি দেখতে পান? দেখুন, এই যে দেখছি না পুলিশের নোটিশ পাঠানো, 24 ঘন্টার মধ্যে ক্ষমা চাওয়ার সময় আমার ঘুমের ওষুধ খাইনি ইত্যাদি গপ্প করা, এগুলো হচ্ছে সাধারণ মানুষের কাছে একটা ধোঁয়াশা তৈরি করা। অনুব্রত যা বলেছেন, এই কথা যদি অন্য কোনো সাধারণ মানুষ বলতেন তাহলে পুলিশের কি রিয়াকশন হতো সেটা ভাবুন, এবং এক্ষেত্রে সেই রিয়াকশনটা হচ্ছে না কেন সেটাও ভাবতে হবে। আসলে গোটা পুলিশ বাহিনী এতদিন অনুব্রতের এরকম কথাবার্তাতে অভ্যস্ত এবং তারা মাথা নিচু করে মেনে নিয়েছেন। আমি তো বলছি আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা, আমি আব্দুল মান্নান সহ আমরা কয়েকজন গিয়েছিলাম শান্তিনিকেতন লাগোয়া অঞ্চলে জমি দখল বা বিষয় নিয়ে প্রতিবাদ হচ্ছিল, শিল্পের জমি শিল্প না করে সেখানে আবাসন হচ্ছিল বলে। অনুব্রত দাঁড়িয়ে থেকে আমার সামনে ডিএসপি কে বলেছে 5 মিনিট সময় দিন, আর এক্ষুনি এসে হাঁটিয়ে দিন, উড়িয়ে দিন কে সিপিএম এর নেতাকে, মান্নান বুঝি না। ডিএসপি মাথা নিচু করে শুনছেন। সেদিন যদি ডিএসপি সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে করার ব্যবস্থা নিতেন, যে আমি কি করবো সে বলার কি আপনি মালিক নাকি, তাহলে কিন্তু এটা হতো না। আসলে পুলিশ বারে বারে মুখ্যমন্ত্রীর নির্দেশে অনুব্রতের সমস্ত রকম কথাবার্তায় নীরবে মেনে নিয়েছে। আজকে হঠাৎ খেপে উঠছে তো লাভ নেই, এবং এই ঘটনা দুদিন বাদে ধীরে ধীরে সীমিত হয়ে যাবে। সর্বত্রই পুলিশ এই সমস্ত নেতারূপী গুন্ডাদের কথায় ওঠা বসা করে, তারই অভ্যর্থ পরিণতি। স্যার, নোটিশ দেওয়া ছাড়াও আপনার কি মনে হয় পুলিশের অনেক বেশি আরো সক্রিয়তা দেখানো উচিত ছিল অন্তত? আমি তো বলছি আপনাকে যে এই কথা শিবম দাস বা বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন এই পুলিশ অফিসারকে, তিনি কি করতেন? তিনি তাকে নোটিশ পাঠাতেন, সঙ্গে সঙ্গে এসে গ্রেপ্তার করে তাকে হয়তো 6-7 লাঠি ঝাড়িয়ে দিতেন। যে কোনো একজন একটা ফেসবুকে পোস্ট করলে সেটা যদি রাজ্য সরকারের বিরুদ্ধে, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, পুলিশ সঙ্গে সঙ্গে তাকে নোটিশ দিয়ে গ্রেপ্তার করে হাজতবাস পাঠিয়ে দেয়, আমাদের কোর্টে এসে মুভ করতে হয়। পুলিশের সমস্ত মান মর্যাদা মেরুদণ্ড রাজ্যের মুখ্যমন্ত্রী বিকিয়ে দিয়েছে রাস্তায়। আজকে পুলিশের তাই সাহস নেই, কারণ ওই মুহূর্তে পুলিশের উচিত ছিল গিয়ে অনুব্রতকে টেনে অ্যারেস্ট করে থাপ্পড় মেরে কয়েদে ঢুকিয়ে দেওয়া। গোটা পুলিশ বাহিনীকে সমাজের সামনে তুমি ব্যক্তিগত একটা মানুষকে চূড়ান্ত অসভ্যতা করেছে, এসব শব্দ ব্যবহার করেছে। এই শব্দ নর্দমায় থাকা লোকেরা ব্যবহার করে না, তো তৃণমূলের নেতারা ব্যবহার করতে পারে। তাদের সর্বোচ্চ নেত্রী এই ধরনের শব্দ ব্যবহার করে আমরা শুনেছি। এই তো হচ্ছে পরিস্থিতি। স্যার, এসএসসি নির্দেশিকা নিয়ে একটা বড় বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। এখানে বলা হয়েছে যে যারা অভিজ্ঞতা যাদের আছে তাদেরকে অতিরিক্ত 10 নম্বর দেওয়া হবে। এই পুরো বিষয়টা আপনি কিভাবে দেখেন? অন্তত এই নির্দেশিকা কি সঠিক? দেখুন, আমি ইতিপূর্বেই বলেছি বিভিন্ন মিডিয়াতে যে এটা পরিকল্পিতভাবে করা হয়েছে, কারণ এটা আদালতে গেলে পরে স্টে হয়ে যাবে, এবং উনি কোনো নিয়োগ হোক চান না। আর নিয়োগ যদি হয় তাহলে যাদের থেকে টাকা দিয়ে তিনি নিয়োগ করিয়েছিলেন দুর্নীতিগ্রস্ত যারা, তাদের বাঁচাতে পারবেন না। তাদের তো বাঁচাবার দায়িত্ব। তার প্রাথমিক চেষ্টা হচ্ছে দুর্নীতিগ্রস্ত ওর বিভিন্ন লোকেরা যাদের থেকে টাকা পয়সা নিয়ে চাকরি নিয়েছিলেন, যাদের চাকরি গেছে এবং যাদের জন্য যারা মেধাভিত্তিক যোগ্য প্রার্থী তাদের চাকরি গেছে, সেই জন্য তাকে এখন এই সমস্ত অপচেষ্টা করতে হচ্ছে ঘুরপথে দুর্নীতিকে লালন পালন করার জন্য। এবং যা মার্কস ডিস্ট্রিবিউশন হয়েছে তা টাকা আদায় আরেকটা ধান্দা। ইন্টারভিউতে বেশি মার্কস, অ্যাপটিটিউড টেস্টে বেশি মার্ক মানে হচ্ছে বেশি টাকার আমদানি। কোনো স্বচ্ছতার সঙ্গে এটা হয় না, হবেও না। উনি আসলে কোনো নিয়োগ করতে চান না, কারণ ভাড়ার শূন্য। দেখবেন কোথাও কোনো পার্মানেন্ট নিয়োগ উনি করছেন না, করতে পারবেন না। স্যার, এখানে সমস্যাটা কোথায়? হাইকোর্টে ফের একবার মামলা কেন করতে হলো? কারণ কোর্ট কি বলেছিল এই নির্দেশিকা নিয়ে? সমস্যা হচ্ছে যে ওকে যে করেই হোক দুর্নীতিগ্রস্তদের বাঁচাতে হবে। সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছে যে একদল সরাসরি দুর্নীতির সঙ্গে যুক্ত, আরেক দল দুর্নীতির সঙ্গে সরাসরি যুক্ত না হলেও দুর্নীতি প্রক্রিয়ার জন্য তারা শিকার। এখন যারা নিজেরা মনে করছেন এই দুর্নীতির জন্য আমরা বলি হলাম, তাদের দাবি লড়াই হওয়া উচিত ছিল যে অবিলম্বে দুর্নীতিগ্রস্তদের লিস্ট প্রকাশ করো, তাদের বাদ দিয়ে তাদের থেকে টাকা ফেরত নেওয়ার যে আদেশ কার্যকর করো, তারপর নিয়োগ প্রক্রিয়া চালু করো। তাহলে নিয়োগ প্রক্রিয়া পরবর্তীকালে স্বচ্ছ হতে পারত। এদের সবাইকে রেখে নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ হতে পারে না, এবং উনি নিয়োগ করতে চান না পরিষ্কার। এবং আমার নিজস্ব ধারণা, অভিজ্ঞতার ভিত্তিতে
উনি চাইছেন আমারটা কিছু হোক, আদালতে গেলে পরে স্টে হয়ে যাবে, তখন উনি মঞ্চে দাঁড়িয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং তার জুনিয়রদের বিরুদ্ধে আরো কুৎসা করার চেষ্টা করতে পারবেন। এছাড়া কিচ্ছু পরিকল্পনা নেই। কেন স্যার ফের কি একবার আপনাদের বিপক্ষে যেন কথা বলা যায় সেই রকম একটা ব্যবস্থা করা হলো হ্যাঁ, বলে মনে হয়? যত আমাদের বিপক্ষে উনি কথা বলবেন ততই ওর চরিত্রটা প্রকাশিত হবে। সুতরাং আমাদের বিপক্ষে কথা বলা নিয়ে আমি আদৌ বিচলিত নই, কিন্তু ওই দুর্নীতির যে মূল, তাকে আমাদের টেনে বার করতেই হবে, উচ্ছেদ করতেই হবে। স্যার অনেকে তো আপনাদের বিপক্ষেও বিভিন্ন কথাবার্তা হয়তো বলছেন সোশ্যাল নেটওয়ার্কে যে আবার একটা মামলা হবে, আবার যারা বলছেন তারা প্রকৃতপক্ষে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে দুর্নীতিকে লালন পালন করতে চাইছে, সে যেই বলুক। যারা এই দুর্নীতি মাঝখানে বলছেন আমাদের মানবিকতা বোধ আছে, মেধা ভিত্তিক, তারা সকলেই কিন্তু দুর্নীতির পক্ষেই সওয়াল করছেন, বুঝে কিংবা না বুঝে। স্যার এখানে ভ্যাকেন্সির সংখ্যাও বাড়ানো হয়েছে এবং শূন্য সবটাই তো দুর্নীতির জন্য, সবটাই দুর্নীতির জন্য। তো প্রথমত হাইকোর্টের নির্দেশে 2016 সালের নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়েছে, এবং সেই 2016 সালের নিয়োগ প্রক্রিয়া 2016 সালের নীতির ভিত্তিতেই করতে হবে। তিনি এটা নতুন যদি হয় তাহলে এটাকে নতুন করে কিংবা পদ তৈরি যে আইন আছে, রুলস আছে, সব মেনে করতে হবে, এবং সেটা সবার জন্য ওপেন রাখতে হবে। আর সবার জন্য ওপেন রাখতে গেলে পরে শিক্ষকতার অভিজ্ঞতার ভিত্তিতে নম্বর দেওয়ার কোনো সুযোগ থাকে না। আসলে এটা উনি করতে চেয়েছেন, তার দুর্নীতিগ্রস্ত যাদের থেকে টাকা পয়সা নিয়েছেন তারা তো এখন ভেতরে ভেতরে ফুঁসছে, তাদের সঙ্গে একটা গোপন বোঝাপড়া হয়েছে যে আমরা তোমাদের এই সুযোগ করে দিচ্ছি, কিন্তু তারা বুঝতে পারছে না এটা কোনো সুযোগ নয়। তো স্যার অযোগ্যদের ভবিষ্যৎটা কি মুখ্যমন্ত্রী সে অর্থে কোনো কিছুই এখনো বলেননি? আপনাদের কি মনে হয় যারা চিহ্নিত অযোগ্য টেন্টেড তারা কি করতে পারে এই মুহূর্তে দাঁড়িয়ে? প্রথম কথা হচ্ছে এই যোগ্য অযোগ্য ন্যারেটিভটাই ভুল। যারা যোগ্য অযোগ্য ন্যারেটিভ বিশ্বাস করছেন তারা কিন্তু প্রকৃতপক্ষে তাহলে এই নিয়োগ প্রক্রিয়াটাকেই মেনে নিচ্ছেন। এই নিয়োগ প্রক্রিয়াটা ঠিক আছে, তার মধ্যে কিছু যোগ্য অযোগ্য, এই ভ্রান্তিমূলক ধারণা থেকে আমাদের বেরোতে হবে। প্রথমত গোটা নিয়োগ প্রক্রিয়াটাই দুর্নীতিগ্রস্ত, সুপ্রিম কোর্ট হাইকোর্ট বাতিল করে দিয়েছেন। এই দুর্নীতিগ্রস্ত নিয়োগ প্রক্রিয়ার ফলে একদল যারা সরাসরি দুর্নীতি করেছেন তারা, আরেক দল যারা হয়তো সরাসরি দুর্নীতি করেননি কিন্তু এই দুর্নীতিমূলক প্রক্রিয়ার শিকার হয়ে পড়েছেন। এবং আমাদের হিসেব মতে প্রায় 20,000-এর মতো মানুষ যারা এই সরাসরি দুর্নীতির সঙ্গে যুক্ত, তাদের বাঁচাবার জন্যই আপ্রাণ চেষ্টা, এবং তাদের বাঁচাবার জন্যই কিছু কিছু লোক তথাকথিত মানবিকতার সুরসুরি দিচ্ছেন। মানে দুর্নীতিকে টিকিয়ে রাখাটাও মানবিকতা, এই ধরনের একটা ধারণা তৈরি করার চেষ্টা হচ্ছে। স্যার এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আদালতের কাছে আপনাদের আবেদনটা কি থাকবে এই মুহূর্তে দাঁড়িয়ে? আদালতের কাছে আমাদের আবেদন স্পষ্ট, যখন আদালতে যাবো তখন বলবো, এখন গণমাধ্যমে এইসব কথা আমি আলোচনা করতে চাই না। স্যার আপনি কি আশাবাদী এই একটা সলিউশন বেরোবে আবার নতুন করে যেটা তৈরি হলো এই জায়গায় দাঁড়িয়ে? সলিউশন বেরোবার একটাই রাস্তা, মুখ্যমন্ত্রীকে সরাসরি ভাবে লিস্ট টাঙিয়ে দিতে হবে কারা কারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন। সেই লিস্টটা টাঙিয়ে দিন, টাঙিয়ে দিয়ে তাদের একেবারে সরাসরি বিচ্ছিন্ন করুন, এবং স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া 2016 সালের যে আইন, সেই আইন অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া চালু করুন। দেখবেন যারা মেধা আছে তারা আবার ঠিক নির্বাচিত হয়ে আসবেন। এটাই হচ্ছে একমাত্র সলিউশন। প্রক্রিয়া চালু করুন, দেখবেন যারা মেধা আছে তারা আবার ঠিক নির্বাচিত হয়ে আসবেন। এটাই হচ্ছে একমাত্র সলিউশন। প্রক্রিয়া চালু করুন, দেখবেন যারা মেধা আছে তারা আবার ঠিক নির্বাচিত হয়ে আসবেন। এটাই হচ্ছে একমাত্র সলিউশন।